হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাগলা দাশু লাইট স্কুল অফ থট। আজ আমরা ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। যে সকল পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টদের ভারতীয় সংবিধান সিলেবাসে রয়েছে তাদের জন্য ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য জানা খুবই প্রয়োজনীয় এবং পরীক্ষার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি শুরু করার আগে বলি, আমরা অনলাইনে পলিটিক্যাল সায়েন্স পড়াই। তোমরা চাইলে আমাদের অনলাইন ব্যাচ জয়েন করতে পারো। এছাড়াও যে কোনো সিলেবাসের নোটসের জন্য উপরে দেওয়া কন্ট্যাক্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করো এবং অনলাইন ব্যাচ জয়েন করার জন্য তোমাদেরকে উপরে দেওয়া কন্ট্যাক্টে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। প্রতিটা দেশের সংবিধান হলো সেই দেশের ইতিহাসের দলিল, অর্থাৎ দেশ গঠন হওয়ার পর থেকে বা স্বাধীন হওয়ার পর থেকে কী কী নিয়ম নীতি নেওয়া হয়েছে, কী কী আইন কানুন নেওয়া হয়েছে, এমনকি কোন কোন আইনে পরিবর্তন এসছে, সবই আমরা সংবিধানের মাধ্যমে জানতে পারি। ভারতীয় সংবিধান তৈরি করার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গণপরিষদ ভারতীয় সংবিধান তৈরি করে এবং 1949 সালের 26শে নভেম্বর এটি গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। এরপর 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক কার্যকরী হয়। ভারতীয় সংবিধানকে জীবিত ব্যক্তির সাথে তুলনা করা হয়, কারণ মানুষ যেমন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, ঠিক তেমনভাবেই সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য ভারতীয় সংবিধানও পরিবর্তন করা যায়। এই জন্য এটিকে জীবিত প্রাণীর সাথে তুলনা করা হয়। ভারতীয় সংবিধানের যে সকল বৈশিষ্ট্যগুলি রয়েছে তার প্রথম বৈশিষ্ট্য হলো ভারতীয় সংবিধান হলো বিশ্বের সবথেকে বৃহৎ এবং জটিল সংবিধান। ভারতীয় সংবিধানে 448টি আর্টিকেল রয়েছে, 25টি পার্ট রয়েছে এবং 16টা শিডিউলে ভারতীয় সংবিধান বিভক্ত। বিশ্বে কোথাও এত বড় সংবিধান লিখিত আকারে নেই, তাই ভারতীয় সংবিধান হলো বিশ্বের মধ্যে একটি বিরলতম সংবিধান। এমনকি ভারতীয় সংবিধানের এই ধারা, পার্ট এবং যে শিডিউলগুলো রয়েছে সেগুলির মধ্যে বিভিন্ন রকম জটিলতা দেখা যায়, যে জটিলতা ভারতীয় সংবিধানকে অন্যান্য দেশের সংবিধান থেকে অনেকটা আলাদা করে তোলে। এরপরে যেই বৈশিষ্ট্যের কথা বলা যায় সেটি হলো ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়র সংমিশ্রণ। আমরা দেখি যে ভারতীয় সংবিধানের পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়মনীতি ভারতীয় সংবিধানের 368 নম্বর ধারাতে প্রদান করা হয়েছে। এখানে ভারতীয় সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে দুটি নিয়মের কথা বলা রয়েছে। একটি হলো সিম্পল মেজরিটি এবং অপরটি হলো স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটিকে আবার দুভাগে ভাগ করা যায়। যখন কোনো সংশোধনী বিল পাশ করার জন্য সংসদে উপস্থিত ব্যক্তিদের ভোটের মেজরিটিতেই বিল পাশ হয়, তখন সেটি সিম্পল মেজরিটি বলা হয়। এটিকে আরও সহজভাবে বলতে গেলে, যেদিন সংসদে সংবিধান সংশোধনী বিল তোলা হবে সেই দিন সংসদে উপস্থিত ব্যক্তিবর্গের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সেই বিলটিকে পাশ করানো যাবে। যেমন, যদি কোনো বিল তোলার সময় সেই সংসদে 100 জন সদস্য উপস্থিত থাকে, তবে 51 জনের ভোট পেলেই সেই সংবিধান সংশোধনী বিলটি পাশ হতে পারে। এই ব্যবস্থাকে বলা হয় সিম্পল মেজরিটি। ভারতীয় সংবিধানে উল্লিখিত স্পেশাল মেজরিটির বিষয়টি ভারতীয় সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধান করে তোলে। এখানে কোনো ন্যাশনাল সিকিউরিটি বা সমগ্র দেশ নিয়ে যে বিষয়টি জড়িত সেই বিষয়ে কোনো সংবিধান সংশোধনী হলে এই ধরনের মেজরিটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা দেখি যে স্পেশাল মেজরিটিকে আবার দুভাগে ভাগ করা হয়। প্রথম ভাগের ক্ষেত্রে আমরা দেখি কোনো বিল উত্থাপন করার ক্ষেত্রে সংসদে সেদিন যতজন উপস্থিত রয়েছে তাদের মধ্যে 2/3 সদস্যদের সমর্থন প্রয়োজন হয় এবং সেই বিলটি পাশ করার জন্য পার্লামেন্টে যে সংখ্যক সিট রয়েছে সে সংখ্যক সিটের অর্ধেকের বেশি সংখ্যক ভোট প্রয়োজন হয়।
যেমন বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা 545 জন, তাহলে অর্ধেকের থেকে একজন বেশি সদস্য ভোট দিলে তবেই কোনো সংশোধনী বিল পাশ হতে পারে। অপর যেই স্পেশাল মেজরিটি রয়েছে সেখানে আমরা দেখি যে সংসদে উপস্থিত সকল ব্যক্তির 2/3 ভোট লাগে। তার পাশাপাশি আমাদের মোট 28টি রাজ্যের মধ্যে 15টি রাজ্যে আইনসভাতে সেই বিলটি পাশ হতে হয়, তবে গিয়ে সেটি কার্যকরী হয়। যেমন জিএসটি বিলের কথা আমরা বলতে পারি। এরপরে যে বৈশিষ্ট্য আমরা ভারতীয় সংবিধানে লক্ষ্য করি সেটা হলো সংবিধানের প্রাধান্য। আমরা দেখি যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট আনার সময় বা কোনো রকম সংবিধান সংশোধনীর সময় যদি কোনো প্রস্তাব ঠিক বলে মনে না হয় বা সেই প্রস্তাব বা সেই বিল সংবিধানের কোনো আইনকে, কোনো ধারাকে বিরোধিতা করে, তাহলে সেই বিলটি বা সেই সংবিধান সংশোধনী বিলটি বাতিল করতে বাধ্য হয় পার্লামেন্ট। ভারতীয় সংবিধানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকার ও কর্তব্য। আমরা দেখি যে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকারের মতন নানান অধিকার প্রদান করা হয়েছে। যেই অধিকারগুলি কেবলমাত্র ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্যই কার্যকরী হয় না, সেটি সমাজকে বিকাশের জন্যই খুবই প্রয়োজনীয়। এছাড়াও আমরা দেখি যে কেবলমাত্র ভারতীয় সংবিধান ভারতীয় জনগণকে অধিকার দিয়েই শান্ত হয়নি। ভারতীয় জনগণের জন্য অবশ্য পালনীয় কর্তব্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যেগুলিকে আমরা বলে থাকি মৌলিক কর্তব্য। ভারতীয় সংবিধানে ভারতকে একটি যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সংমিশ্রণ হিসাবে তুলে ধরা হয়েছে। আমরা দেখি ভারতীয় সংবিধান হলো লিখিত সংবিধান, এমনকি এটি দুষ্পরিবর্তনীয়। এখানে ক্ষমতার বন্টন, স্বাধীনতা ও নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালতের কথা বলা হয়েছে। এই সকল বিষয়গুলি কেবলমাত্র যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যকে তুলে ধরে। তার পাশাপাশি আমরা দেখি যে এখানে ক্ষমতার বন্টনও রয়েছে। ভারতে কেন্দ্র সরকারের হাতে অধিক ক্ষমতা দেওয়া হলেও রাজ্য সরকারগুলিকে একদমই উপেক্ষা করা হয়নি। সেই জন্য কেন্দ্র তালিকার পাশাপাশি রয়েছে রাজ্য তালিকা এবং তার সাথে রয়েছে যুগ্ম তালিকা, যেগুলি দেখার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই ওপর আসে। কিন্তু তবুও কোথাও গিয়ে কেন্দ্রের হাতে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, যে জন্য ভারতীয় শাসন ব্যবস্থাকে কিছুটা পরিমাণ এককেন্দ্রিকও বলা যায়। আমরা দেখি ভারতীয় সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। এবার বলা যাক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি। আমাদের শাসন ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করা যায়: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এবার দেখা যায় যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুসারে আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ শাসন করবে এবং বিচার বিভাগ বিচার করবে। এই 3টি বিভাগের মধ্যে কোনো বিভাগই একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না। এই ধরনের ব্যবস্থাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, অর্থাৎ ক্ষমতাকে ভাগ করে দেওয়া। কিন্তু ভারতীয় সংবিধানে কোথাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলা হয়নি। ভারতীয় সংবিধানে আমরা দেখি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা না বলা হয়ে থাকলেও বিচার বিভাগের প্রাধান্যকে বেশি করে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমন আমরা দেখি আইন বিভাগ বা বিচার বিভাগের দ্বারা কোনো ভুল হলে সেটিকে মেটানোর পুরো দায়িত্ব দেওয়া হয়েছে বিচার বিভাগের ওপর। বিচার বিভাগ বিভিন্ন সময় বিভিন্ন রকম মামলা নিজের হাতে তুলে নিয়ে ভারতীয় সংবিধানের মান রক্ষা করেছেন। যেমন কেশবানন্দ ভারতী বনাম ইউনিয়ন অফ স্টেট মামলাতে ভারতীয় জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে সুপ্রিম কোর্ট। তাই এই সকল বৈশিষ্ট্যের কারণে ভারতীয় যেই সংবিধান রয়েছে তাকে অন্যান্য দেশের সংবিধান থেকে অনেকটা আলাদা করে দেখা হয়। পাশাপাশি সবথেকে বড় এবং লিখিত সংবিধান হওয়ার কারণে ভারতীয় সংবিধানকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়। আশা করা যায় ভিডিওটা তোমাদের খুবই উপযোগী হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেল এবং
যে কোনো বিষয়ে নোটসের জন্য বা রাষ্ট্রবিজ্ঞান অনলাইন টিউশন পড়ার জন্য তোমরা আমাদের ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো।